এই অঞ্চলের সাধারণ মানুষ, আমার সংগ্রামী বন্ধুরা, মঞ্চে উপস্থিত আজকের সভার সভাপতি একটু আগে বক্তব্য রেখে গেলেন শ্রীমতী বৃন্দা তারাত। এখানে যত বামফ্রন্টের নেতৃত্ব আছেন এবং কংগ্রেসের নেতৃত্ব আছেন, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, অভিবাদন এবং সংগ্রামী অভিনন্দন। দুদিন ধরে বাংলার মাননীয়া, যিনি একটা সময় এখানে শ্রীমতী বৃন্দা কারাত ইন্ডিয়া ব্লকের কথা বলছিলেন, বাংলার মাননীয়া দুদিন ধরে একটু মানসিকভাবে অস্থিরতার মধ্যে চলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন বাংলায় ইন্ডিয়া জোট বলে কিছু নেই, ইন্ডিয়া জোটে আমরা নেই, সিপিএম এবং কংগ্রেস বিজেপির দালালি করছে, সেই দালালদের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেই। আমরা খুব আনন্দিত হয়েছিলাম, অধীর রঞ্জন চৌধুরী খুব আনন্দিত হয়েছিল, কারণ এই দুর্বৃত্ত, পাচারকারী, চোর, এদের সঙ্গে যত জোট কম হয়, যত এক মঞ্চে কম বসতে হয়, তত বাংলার মানুষের মঙ্গল, আপনাদের মঙ্গল। জাতীয় কংগ্রেস এবং বামপন্থীরা এক জায়গায়, এক প্ল্যাটফর্মে এসছি বাংলার সাধারণ মানুষকে, বাংলার মেহনতি মানুষকে, বাংলার খেটে খাওয়া মানুষকে মুক্তি দেওয়ার জন্য। বহরমপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মাননীয় অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম সাহেবকে কিভাবে পথে দাঁড়িয়ে নিজেদের বুথ আগলাতে হয়েছে, সেই জন্যে কোনো কেন্দ্রীয় বাহিনী, কোনো পুলিশ, কারোর উপরে কোনো ভরসা এবার বাংলার মানুষ রাখবে না। নিজেদের এক একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হতে হবে। নিজেরা যদি আমরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান না হই, গ্রামের মা, মাসি, ভাই, বোন, তাদের আমরা ভোট কেন্দ্র অবধি পৌঁছে দিতে পারবো না। কংগ্রেস তো 40টার বেশি আসন পাবে না লোকসভায়, কংগ্রেস 40টার বেশি আসন পাবে না। উনি ইন্ডিয়া ব্লককে বাইরের থেকে সমর্থন করবেন, ওনার সঙ্গে বাংলা ইন্ডিয়া ব্লকের কোনো সম্পর্ক নেই। আমি একজন কংগ্রেস কর্মী হিসাবে আমি স্বাগত জানাই। সত্যি আপনাদের সঙ্গে কোনো সম্পর্কের দরকার নেই। আপনার গায়ে যে কালি লেগে আছে, তার সেই কালির ভাগ বাংলার বামপন্থীরা এবং বাংলার কংগ্রেসীরা নিজেদের গায়ে লাগাতে চায় না, তাই কোনো সম্পর্ক নেই আপনাদের সঙ্গে। কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন? বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি তো ইন্ডিয়া ব্লকে, ইন্ডিয়া নামটাও আমার দেওয়া, সবটাই আমার, সবই আমি তো জানতাম নামকরণ করে একটা বাচ্চার মুখে ভাতের সময় তার মামা বাচ্চাটার মুখে ভাতটা খাইয়ে দেয়, যদি তার মা বাবা অনুরোধ করে বাচ্চাটার নামকরণও করে, তারপর মামার বাড়ি চলে যায়, মা বাবা মানুষ করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাচ্চার নামকরণ করে কি করে বাচ্চাটার মা বাবা হয়ে গেল আমি বুঝতে পারিনি। অদ্ভুত একটা পরিস্থিতি, রোজ শুনছি নানা রকমের কথা। উনি শুরু করেছিলেন সেই 2011 সালে কলকাতাকে লন্ডন বানানোর প্রতিজ্ঞা করে। হঠাৎ দেখলাম কলকাতা শহরে ত্রিফলা লাইট উনি লাগাতে শুরু করলেন। পরে দেখা গেল সেই ত্রিফলা লাইট ওনার বাড়ির আত্মীয় স্বজন তাদের সব বরাদ দেওয়া হয়েছে। লাইটগুলো 6 মাসের মধ্যে খারাপও হয়ে গেল। কোটি কোটি টাকা কাটমানি খেয়ে ফেললেন ওনার দলের লোকেরা, ওনার পরিবারের লোকেরা। ত্রিফলা কেলেঙ্কারি দিয়ে শুরু। তারপর দেখলাম পরিবারেরই একজন, এই যে নীল সাদা রং আপনারা দেখেন সরকারি বিল্ডিং এ দেখেন, ফুটপাতে দেখেন, রোড ডিভাইডারে দেখেন, সেই নীল সাদা রঙের ফ্যাক্টরি করে ফেললো বাড়ির লোক। কারণ সারা বাংলায় যত নীল সাদা রং সাপ্লাই হবে সেটা ওনার বাড়ির লোক করবে। ভালো কথা, ফ্যাক্টরি করে ফেললো। তারপরে শুরু হয়ে গেল একে একে বারাসাত, কামদুনি, মধ্যমগ্রাম, হাঁসখালি, সর্বোপরি পার্ক স্ট্রিট, সব বিরোধীদের সাজানো চক্রান্ত। কেউ ধর্ষিতা হননি। ধর্ষককে উনি ধর্ষক বলবেন না, ধর্ষণ কাণ্ডকে উনি ধর্ষণ কাণ্ড বলবেন না। আর যেসব পুলিশ অফিসাররা এবং আধিকারিকরা
সেটার প্রতিবাদ করবেন, তাদের উনি কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেবেন। এত ভিন্ডিকটিভ একজন মহিলার প্রশাসনে আমরা বাস করি পশ্চিমবঙ্গে। একে যেন তেন প্রকারে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে বাংলার মসনদ থেকে তাড়াতে হবে। সবকিছু আমরা বলিদান দিতে রাজি আছি। বামপন্থী বন্ধুরা এবং কংগ্রেসের কর্মীরা যে যেখানে যতজন আছে, আগামী ভোটের দিন কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই আমাদের লড়তে হবে। আপনারা শুনেছেন নিশ্চয়ই বিভিন্ন সংবাদ মাধ্যমে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কথা। আগামী দিনে এই বাংলার মাটিতে আমি কমরেড মোহাম্মদ সেলিমকে কোট করছি, আগামী দিনে অধীর সেলিম জুটির নেতৃত্বে মানুষের প্রশাসন নবান্ন গদিতে গিয়ে বসবে, এক মানুষের সরকার গঠিত হবে। কবে আমরা ভর করেছি বিজেপির সঙ্গে? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার। সাগরদিঘি মডেল, সাগরদিঘিতে কংগ্রেস এবং বামেরা একসঙ্গে লড়ল। দুর্ভাগ্যজনক বিষয়, যে নির্বাচিত হয়েছিল সে আবার উন্নয়নের নৌকায় চলে গেছে, পারিনি আমরা তাকে রাখতে। দুর্বলতা স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই, পারিনি আমরা তাকে রাখতে। কিন্তু সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থী বামফ্রন্ট সমর্থিত যখন জয়লাভ করলো, কি করেছেন আপনি সাগরদিঘিতে? আপনি সরকারি প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছিলেন। এত প্রতিহিংসা পরায়ণ প্রশাসক। তাহিরপুর পুরসভা বামপন্থীরা জয়লাভ করেছিল, 12 কি 13 সদস্যের ভোট, 12 কি 13 সদস্যের ভোট, সঙ্গে সঙ্গে তাহিরপুরের আইসি ট্রান্সফার হয়ে গেল। এসডিও বিডিওদের কি ভাগ্যে দাঁড়িয়েছিল আমরা সে সত্যি জানি না। প্রতিহিংসার পরাকাষ্ঠা বাংলার এই তৃণমূল নেত্রী, তার একটাই টার্গেট, ভাইপোকে বাঁচাতে হবে। কিন্তু ভাইপো থাকবে না পিসির সঙ্গে। ভাইপো রেডি হচ্ছে, যেভাবে মহারাষ্ট্রে একনাথ শিন্দে বিজেপির গলায় মালা পরিয়ে তাদের মুখ্যমন্ত্রী হয়েছে, এই ভাইপো চলে যাবে বিজেপিতে। ভাইপোকে রাখা যাবে না, ভাইপো হবে বাংলার একনাথ শিন্দে। একদম ভালো করে একটা সাদা কাগজে যদি মনে হয় লিখে রেখে দিন, আজ হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, পিসিমণি পারবে না ভাইপোকে রাখতে। কলকাতা শহর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে 6 মাস আগে ভোট পড়ে গেল। 6 মাসের মধ্যে উন্নততর তৃণমূল তোমরা দেখতে পাবে। উন্নততর তৃণমূলের যেই ভোট পড়ে গেল, বড় বড় ফ্লেক্স, মমতা ব্যানার্জির ছবি নেই, শুধু ভাইপোর ছবি, শুধু ভাইপোর ছবি। তারপরেই দেখলাম অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, উন্নততর তৃণমূলের সদস্যরা সব জেলে চলে গেল। ওদের যত উন্নতি হয়, জেল যাত্রার প্রবণতা তত বাড়ে, জেল তত ভর্তি হয়। কিছু কথা বললেই বলে তোমরা শূন্য। আরে ভাই, আমরা জেলেও শূন্য, কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষের জন্য, মানুষের পক্ষে কংগ্রেস এবং বামপন্থী শক্তি সারা বাংলায় কেন সারা ভারতবর্ষে যেখানে যেখানে সম্ভব একসাথে লড়াই করবে। কিছু কিছু রাজ্যে তার নিজস্ব প্রেক্ষিত আছে, সেগুলো আলোচনার বিষয় না। সেই রাজ্যে সেই নেতৃত্ব বুঝে নেবে কিভাবে লড়াইটা হবে। আমাদের গ্রামের মা, মাসি, ভাই বোনেদের ভোট কেন্দ্র অব্দি পৌঁছে দিতে না পারি, পরিষ্কার করে জেনে রাখুন, নরেন্দ্র মোদী আগামী দিনের আপনাদের ভোটাধিকারও কেড়ে নেবে। ভারতবর্ষে আর কোনো ভোট হবে না, কোনো লোকসভার ভোট হবে না, কোনো বিধানসভার ভোট হবে না। দায়িত্ব নিয়ে বলছি, উনি একজন হিটলারি প্রশাসক, যে গণতন্ত্রে কোনো বিশ্বাস রাখেন না। আজকে সব কটা মিডিয়া হাউস পারচেজড হয়ে গেছে, কিনে নেওয়া হয়েছে টাকার বিনিময়ে। কোন মিডিয়া হাউস, আজকেই তো সেলিমদা বলছিলেন একটা সাংবাদিক সম্মেলনে, কোন মিডিয়া হাউস সন্দেশখালি নিয়ে সোচ্চার হয়েছিল? নাম করতে চাই না, কারণ অনেক সময় আমাদেরও যেতে হয়, তাদের কাছে গিয়ে দলের কথা বলতে হয়। সোচ্চার হয়েছিল দু একজন যারা বিজেপির থেকে মাসে মাসে টাকার প্যাকেট পায়, তারা ছাড়া, কারণ তাদের এখানে দায় আছে। পোস্টার পড়েছে আপনাদের শহরে, এই কেন্দ্রে নাকি তপন সেন নামক এক ব্যক্তি কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি দায়িত্ব নিয়ে দলের সম্পাদক মণ্ডলীর সদস্য হিসাবে, দলের মুখপাত্র হিসাবে দায়িত্ব নিয়ে বলে গেলাম, এখানে এই হুগলি লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী
কমরেড মনোদীপ ঘোষ। আর কোনো জোটের কোনো প্রার্থী নেই। কে কোথায় কি পোস্টার লাগালো, কে কি ফ্লেক্স লাগালো, ফিরেও তাকাবেন না। অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিমের নেতৃত্বে আগামী দিনে দুর্নিবার আন্দোলন গড়ে উঠবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নামক প্রশাসককে আমরা গদিচ্যুত করে তবে বিশ্রাম নেব। শোনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল যে তিনি দুরকম কথা বললেন। মানে আমরা দেখলাম গতকাল তিনি বললেন এই ইন্ডিয়া জোট যেটা অ্যালায়েন্স হয়েছে সেই ইন্ডিয়া জোটের বাইরে থেকে সমর্থন করব। তিনি আজকে বলছেন যে না, ইন্ডিয়া জোটটা বানিয়েছি আমি, ইন্ডিয়া জোটের নামকরণ করেছি আমি, ইন্ডিয়া জোটটা আমারই। কি বল? ওই বাচ্চাদের মুখে ভাতের সময় মামারা ভাত খাওয়াতে আসে না, ভাত খাইয়ে অনেক সময় মামা নামকরণ করে চলে যায়। তার মানে তো এই নয় বাচ্চাটাকে মামা মানুষ করছে, বাচ্চাটাকে তার মা বাবাই মানুষ করে। তা মা বাবা কারা? কংগ্রেস, বামপন্থীরা এবং অন্য ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো। উনি এখন দেখছেন হাওয়া খারাপ, হাওয়া বদলের দিকে। যদি এনডিএ বা ভারতীয় জনতা পার্টি তার প্রত্যাশিত ফল না পায় তাহলে আমি কোথায় যাব? আমি তো না এদিকে না ওদিকে। তার থেকে ইন্ডিয়া ব্লক করে নিজের স্টেকটাকে তৈরি করো। সেই জন্য উনি গিরগিটির মতন রং বদল করছেন। ইন্ডিয়া জোটের সময় তিনি তো একটা মুখ্য ভূমিকা পালন করেছিলেন এবং তার দলের লোকেরাই বলেছিল তাকে প্রধানমন্ত্রী দেখতে চান। কি বলবেন? না, প্রধানমন্ত্রী দেখতে চাইতেই পারে। আরে ওই ইয়েরও চিত হয়ে বলে না, একটা কথা আছে বাংলায়, চিত হয়ে শোয়ার ইচ্ছা থাকতে পারে, কুঁজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছা। সেটা হচ্ছে উনি হচ্ছেন সেই কুঁজো যার চিত হয়ে শোয়ার ইচ্ছা। কিন্তু এমন কোনো ঘটনাই ঘটবে না। ইন্ডিয়া ব্লক ভালো রেজাল্ট করবে এবং রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী, সীতারাম ইয়েচুরিরা একসঙ্গে বসে আগামী দিনে কিভাবে নেতৃত্ব দেওয়া যায় ভারতবর্ষকে সেই আলোচনা করবে এবং মানুষের সরকার, জনগণের সরকার তৈরি হবে। সন্দেশখালী নিয়ে কি বলবেন? কারণ প্রশাসনকে দেখা যাচ্ছে যে রীতিমতন অত্যাচার করতে এবং গ্রামের মহিলারা কিন্তু পুলিশের হাত থেকে বাঁচার জন্য বা প্রতিহার করার জন্য ঝেঁটা লাঠি নিয়ে পুলিশের মানে প্রশাসনের বিরুদ্ধে কিন্তু রাতে পাহারা দিচ্ছে। দেখুন, সন্দেশখালী হচ্ছে একটা স্বাধীনতার পরে বাংলার ইতিহাসে একটা কালো দাগ। অত্যাচারিত মা বোনেরা, ধর্ষিতারা, যাদের আগামী প্রজন্মের ক্ষতি হয়েছে, সন্দেশখালীর যেসব নিবাসীর ক্ষতি হয়েছে, যেসব ইয়াং ছেলেদের হাতে খাতা কলমের বদলে মদের বোতল ধরিয়ে দেওয়া হয়েছে, সন্দেশখালী একটা কালো দাগ হয়ে থাকবে এবং এর দাম মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে দিতে হবে। শেষ একটা প্রশ্ন, এই যে বারবার বিরোধীরা বলে, কংগ্রেস প্রত্যেকটা বিরোধী দলই বলে যে তৃণমূল চোর বারবার স্লোগান দেয় এবং তাদের কোটি কোটি সম্পত্তি, তাদের পরিবারের সম্পত্তি, নেতাদের সম্পত্তি, কিন্তু ইলেকশন কমিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যে নথি, যে তথ্য দিয়েছে সেখানে তিনি বলছেন বাড়িটাও তার নয়, তার গাড়ি নেই, তার কোনো সম্পত্তি। ওসব দুর্নীতিগ্রস্তরা এসব ব্যবস্থা করে রাখে, সব বেনামে আছে। তাহলে অত বড় বড় কালো কালো গাড়ি ঘোরে কি করে? কখনো BMW, কখনো এই কখনো সেই, এত দামি দামি গাড়ি সবাই চড়তে দেয়? এরকম হতে পারে না। সব বেনামে আছে, কোনো চিন্তা করতে হবে না। একদিন না একদিন সব বেরোবে। যেরকম অনুব্রত মণ্ডলেরও হয়তো খাতায় কলমে গাড়ি নেই, কিন্তু অনুব্রত মণ্ডলের গোয়ালঘর থেকে দামি দামি পোর্শে, BMW, মার্সিডিজ বেরিয়েছে। তেমনি এগুলোরও বেরোবে, চিন্তা করবেন না।